বড় বৌমা, তোমাকে আমি 5,000 টাকা দিচ্ছি। তুমি আজকে সুপার মার্কেটে গিয়ে সমস্ত গ্রসারির জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবে। আর ছোট বৌমা, তোমাকেও আমি 5,000 টাকা দিচ্ছি। তুমি চাল ডাল আর তার সাথে সাবান, শ্যাম্পু, তেল, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসবে। এভাবে শাশুড়িমা দুই বৌমাকে 10,000 টাকা দিলে দুজনেই খুবই খুশি হয়। শুধু তাই নয়, শাশুড়িমা দুই বৌমাকে হাত খরচা করার জন্য কিছু বাড়তি টাকাও দেয়। ফলে দুই বৌমা আরো বেশি খুশি হয়। তাই সানিয়া এবং সোনা দেরি না করে নিজেদের ঘরের জিনিসপত্র কিনতে বেরিয়ে যায়। সানিয়া যখন শপিং মলে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে সেখানে অনেক সেল চলছে। আজকে তো আমার দারুণ ব্যাপার, এই সুপার মার্কেটে সমস্ত গ্রসারি জিনিসপত্রের উপর অনেক অনেক ছাড় আছে। আমি কম টাকা দিয়ে সব জিনিসপত্র কিনবো আর বাদবাকি টাকা দিয়ে নিজের ইচ্ছা মতো শপিং করব। আর তাছাড়াও শাশুড়ি মা আমাকে হাত খরচের জন্য আলাদা 2,000 টাকা দিয়েছে। আমার তো খুব মজা হচ্ছে। এই ভেবে সানিয়া মোট 2,000 টাকা খরচ করে গ্রসারির জিনিসপত্র কিনে ফেলে। আর তখনই সেই শপিং মলে ঢুকে নিজের জন্য দামি দামি জিনিসপত্র কেনে। এভাবে সানিয়া লিপস্টিক থেকে শুরু করে নিজের জন্য কুর্তি, পারফিউম সবকিছু কিনে বাদবাকি সমস্ত টাকা শেষ করে ফেলে। আর অন্যদিকে সোনা যখন চাল ডাল, সাবান, তেল, শ্যাম্পু কিনতে যায় তখন আজকে বাঁশকাঠি চাল আর সোনা মুগ ডালে অনেক টাকা ছাড় আছে। আর আপনি যেহেতু প্রত্যেক মাসে আমার দোকান থেকে জিনিসপত্র নেন, তাই আপনাকে আমি আরো একটু বেশি ছাড় দেবো। যাক বাবা, আমার আর বেশি টাকা খরচা করতে হবে না। চাল ডাল আর অন্যান্য জিনিসপত্র কেনার পর যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা আমি জমিয়ে রাখবো। পরে যখন দরকার হবে তখন আমি সেই টাকাটা ব্যবহার করব। এই বলে সোনা চাল ডাল, সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদি কিনে বাড়িতে চলে আসে। আর বেশ কিছুটা বেঁচে যাওয়া টাকা সে আলমারিতে রেখে দেয়। কিন্তু তার বড় যা সমস্ত টাকা উড়িয়ে বাড়িতে ফিরে আসে, তাই তার কাছে জমানোর মতো একটাও টাকা থাকে না। আর পরের দিন দুই বৌমা যখন রান্নাঘরে রান্না করতে যায় তখনই তাদের শাশুড়ি মা লতা দেবী বলে, বৌমা, বাইরে হরেক মাল 100 টাকার গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ওখান থেকে দুটো বড় বড় জল চৌকি আর জল ভরার জন্য দুটো বড় বড় বালতি কিনেছি। হ্যাঁ, ভালো করেছেন, কিন্তু আমরা কি করব? এখন বাড়িতে আমার 2 ছেলে নেই, তাই আমি ওদের কাছ থেকে টাকা নিতে পারছি না। সুতরাং এখন ওই হরেক মালের গাড়িটাকে টাকা দিতে হবে। তাই বড় বৌমা, তোমাকে যেই টাকা দিয়েছিলাম সেই টাকা থেকে তুমি কিছু টাকা বের করে ওকে দিয়ে দাও। লতা দেবীর কথা শুনে সানিয়া একেবারে ঘেমে জল হয়ে যায়, কারণ তার কাছে দেওয়ার মতো কোনো টাকাই নেই। আর সে টাকা দিতে না পারায় শাশুড়ি মা খুবই রেগে যায়। মা, আপনি জিনিস কিনছেন আর আমার কাছ থেকে টাকা চাইছেন কেন? আপনার ছোট বৌমা তো রান্নাঘরে দাঁড়িয়ে আছে, আপনি ওর কাছ থেকে টাকাটা নিয়ে নিন। টাকার বেলায় শুধু আপনার আমার কথাই মনে পড়ে দেখছি। তুমি ভীষণ বাজে কথা বলছো। এই তো কিছুদিন আগে যখন আমরা 3 জন মিলে শাড়ি কিনলাম তখন ছোট বৌমাই তো টাকা দিল, কারণ ও আলমারিতে টাকা জমিয়ে রেখেছিল। আজকে আমি তোমার কাছ থেকে সেই জন্য টাকা চাইছি। যাও, তুমি টাকা নিয়ে এসো। আমি 1 টাকাও দিতে পারবো না, কারণ কালকে আমি জিনিসপত্র কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে গেছে। আর এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে আপনার ওই 5,000 টাকায় গ্রসারির জিনিসপত্র হয় না। সানিয়া এভাবে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়। আর তার শাশুড়ি মা তাকে শপিং করে টাকা নষ্ট করার খোঁটা দিলে সানিয়া আরো বেশি রেগে যায়। আর এমন সময় বাড়ির ছোট বৌমা এসে তাদের মধ্যে ঝগড়া থামায়। সোনা তখনই ঘরে গিয়ে আলমারি থেকে তার জমানো টাকা নিয়ে আসে, আর সেই টাকা থেকে সে হরেক মালের গাড়িতে টাকা শোধ করে। ছোট বৌমা, ভাগ্যিস তুমি টাকা জমিয়ে রেখেছিলে, না হলে আজকে আমার অনেক অসম্মান হয়ে যেত। এবার থেকে বড় বৌমার হাতে কোনো রকম কোনো টাকাই দেওয়া যাবে না, কারণ ও ভীষণ পরিমাণে টাকা নষ্ট করে। আর আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে তর্ক করে। এই বলে লতা দেবী ঘরে চলে যায়। আর সানিয়া একেবারে সোনার প্রতি হিংসায় জ্বলে মরে, কারণ সোনা সবসময় টাকা খরচা করে শাশুড়ি মায়ের কাছে ভালো হয়ে যায়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দুই বৌমা মিলে জেনারেল চেকআপের জন্য ডাক্তারবাবুর কাছে যায়। আর ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে আসার সময়, এই দোকানে খুব ভালো পিৎজা বিক্রি হয়, চলো আমি আর তুমি দুজনে মিলে পিৎজা খাই আর সবার জন্য পিৎজা কিনে নিয়ে যাই, তাহলে আর বাড়িতে গিয়ে আমাদেরকে রান্না বান্না করতে হবে না। না না দিদি, এখন বেকার বেকার টাকা নষ্ট করো না। কালকেই কিন্তু আমাদের স্বামীরা আমাদের হাত খরচের জন্য টাকা দিয়েছে, আর আজকেই তুমি পিৎজা খেয়ে টাকাগুলো নষ্ট করে ফেলবে। শোনো, টাকা হলো হাতের ময়লা, তাই বেকার বেকার অত টাকার কথা ভেবে লাভ নেই। তাই তোমার যদি ইচ্ছা না হয় তুমি পিৎজা খেও না, কিন্তু আমি তো খাবই।
এই বলে সানিয়া একটা বড় পিৎজার দোকানে ঢুকে পড়ি, কিন্তু ছোট বৌমা সোনা বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ তার পিৎজা খাবার মোটেই ইচ্ছা নেই। অন্যদিকে সানিয়া নিজের জন্য দামি দামি পিৎজা অর্ডার করে, আর সানিয়ার পিৎজা খাওয়া হয়ে গেলে সে তার ছোট জায়ের সঙ্গে আবার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে সোনা রান্না বান্না করে নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়ায়। এভাবেই কিছুদিন কাটে। একদিন, শোনো না, তোমার দাদা আজকে কলকাতায় ব্যবসার জন্য জিনিসপত্র কিনতে যাবে, তাই আমার কাছ থেকে টাকা চাইছে, কিন্তু আমি সেদিন পিৎজা খেয়ে সব টাকা শেষ করে ফেলেছি। তুমি আমাকে 3000 টাকা ধার দাও না, আমি তোমাকে 3 দিন পরেই ফিরিয়ে দেব। এই কথা শোনা মাত্রই সোনা আলমারি থেকে 3000 টাকা বের করে তার বড় জাকে দিয়ে দেয়, আর যার ফলে সানিয়া খুবই খুশি হয়। কিন্তু সানিয়া একেবারে মিথ্যা কথা বলে সোনার কাছ থেকে টাকা নেয়, কারণ অনলাইনে তার একটা শাড়ি ভীষণই পছন্দ হয়, আর সেই শাড়িটার দাম 3000 টাকা। কিন্তু যেহেতু তার কাছে টাকা থাকে না, তাই সেই শাড়িটা কিছুতেই কিনতে পারে না। এমন সময় সানিয়া প্রথমে তার স্বামী বিশুর কাছে যায়। কি গো, আমি তো সেই সকাল থেকে তোমার কাছে 3000 টাকা চাইছি, আর তুমি আমাকে 3000 টাকা দিতে পারছো না। এই তো কালকেই তোমাকে 4000 টাকা দিলাম, আর তুমি সব টাকা শেষ করে ফেললে। আবার আজকে সকালবেলা হতে না হতে তুমি টাকা চাইছো। তুমি এমন করে বলছো কেন, যেন আমি সব টাকা নিজের পেটে ভরে ফেলি। কালকে ডাক্তার দেখালাম, তারপর সংসারের কাজে টাকাটা ব্যবহার হলো, তাই জন্যই তো শেষ হয়ে গেছে। ঠিক আছে, যাও, তোমাকে আর টাকা দিতে হবে না, আমি ব্যবস্থা করে নেব। সানিয়া এই কথা বললেই বিশু রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। আর এমন সময় সানিয়া বদমাইশি করে তার ছোট জায়ের কাছে মিথ্যা কথা বলে টাকা নিয়ে নেয়, আর অনলাইন থেকে সেই 3000 টাকা দামের শাড়ি কিনে ফেলে। এভাবেই দেখতে দেখতে 5 দিন কেটে যায়, কিন্তু সানিয়া এখনো পর্যন্ত তার ছোট জাকে টাকা ফেরত দেয় না। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই সানিয়ার শাড়ি যখন ডেলিভারি হয়, তখন ওয়াও, এই শাড়িটা কত সুন্দর, আর আমার গায়ের উপর এই শাড়িটার রংটা খুব সুন্দর লাগছে। আমি যখন এই শাড়িটা পরে আমার বান্ধবীদের সঙ্গে দেখা করব, তখন ওরা একেবারে জ্বলে পড়ে মরে যাবে। সানিয়া এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন শাড়ি দেখছে। এমন সময় সোনা তার কাছে আসে। দিদি, তুমি অনলাইন থেকে এত দামি দামি শাড়ি কিনছো, কিন্তু এখনো পর্যন্ত আমার 3000 টাকাটা তুমি ফেরত দিলে না। আমার প্রত্যেক মাসে ব্যাংকে একটা রেকর্ডিং চলে, আর আজকেই ব্যাংকে গিয়ে আমাকে 3000 টাকা জমা করতে হবে। তুমি যদি আমার টাকাটা দিতে তাহলে খুব ভালো হতো। তুমি টাকা টাকা করে এরকম মরে যাও কেন বলো তো? তোমাকে তো বললাম আমার বরের ব্যবসার কাজে টাকাটা লেগেছে, আমার বর যখন আমাকে টাকা দেবে তখন আমি ফেরত দিয়ে দেব। এভাবে সানিয়া সোনাকে খুবই অপমান করতে শুরু করে, কিন্তু এমন সময় বিশু তাদের সব কথা শুনে ফেলে, তাই বিশু তার বউয়ের উপর খুবই রেগে যায়। তোমার এত বড় সাহস সানিয়া, যে তুমি আমার ভাইয়ের বউয়ের সামনে আমাকে খারাপ সাজিয়ে দিলে। আমার ব্যবসার কাজে কোনো টাকা দরকার হয়নি, আর আমি তোমার কাছ থেকে কোনো টাকাও চাই না। শোনো, তোমার বড় যা তোমার থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছে, আর ওই টাকা দিয়ে এখন শাড়ি কিনেছে, আর ও তোমাকে টাকা ফেরত দেবে কি করে? ওর কাছে তো কোনো টাকাই নেই। তোমরা কিন্তু টাকা টাকা করে খুব বাড়াবাড়ি করছো, আর আমি এই বাড়ির বড় বউ, সুতরাং আমার যখন টাকার দরকার হবে তখন আমি আমার ছোট জায়ের কাছ থেকে টাকা নিতেই পারি। আর বিশু, তুমি ভুলে যেও না যে তোমার কাছ থেকে আমি টাকা চেয়েছিলাম, আর তুমি আমাকে দাওনি, তাই আমাকে এরকম কাজ করতে হয়েছে। সানিয়া এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। আর এমন সময় বিশু তার ছোট ভাইয়ের বউকে 3000 টাকা শোধ করে দেয়, যার ফলে সোনারও খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর দিনের পর দিন সানিয়া তার হাত খরচার পরিমাণ আরো বেশি বাড়িয়ে ফেলে। সে যখনই টাকা পায় তখনই পার্লারে গিয়ে চুলে রং করিয়ে আসে, কিংবা কখনো ফেসিয়াল করায়, আবার কখনো কখনো দামি দামি জিনিসপত্র কিনে বাড়িতে ফেরে। আর একদিন সানিয়া তার বরের কাছ থেকে জোর করে অনেক টাকা নিয়ে নেয়। আমি আজকে আমার নিজের জন্য 4 চাকা গাড়ি কিনে নিয়ে আসবো, আর সবসময় গাড়ি করে ঘুরে বেড়াবো, আর আমার ছোট যা বাসে অটোতে ট্রাভেল করবে। এই বলে সানিয়া নিজের জন্য 4 চাকা গাড়ি কিনে নিয়ে আসে, আর যা দেখে বাড়ির লোকেদের মোটেই ভালো লাগে না। অন্যদিকে বিকাশ যখন নিজের ব্যবসায় অনেক উন্নতি করে, তখন সেই টাকার পরিমাণ সে তার বউকে দেয়, আর সোনা সমস্ত টাকা ব্যাংকে গিয়ে সেভিংস করিয়ে চলে আসে। এভাবেই কিছুদিন কাটে, আর হঠাৎই একদিন দুই ভাই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কিরে, কি ব্যাপার বলতো তোদের দুই ভাইয়ের? 2 মাস হয়ে গেল তোরা ভালো করে আমার হাতে টাকা দিচ্ছিস না। আমি তো সংসারে ভালো করে জিনিসপত্র কিনতেই পারছি না। এরকম করে কতদিন চলবে? তোদের বউয়েরা কি সব টাকা খেয়ে ফেলছে? মা, কিছুদিন হলো আমাদের ব্যবসার অনেক মন্দা চলছে, সেই জন্যই আমরা তোমার হাতে টাকা দিতে পারছি না। আর তুমি তো আমার বউকে ভালো করেই জানো, ও যা টাকা পাই সবকিছুই জমিয়ে রাখে, আর পরে যখন দরকার হয় তখন আমাকে দেয়।
তুমি আমার বউয়ের ব্যাপারে ঠিক কথাই বলেছো মা, ও সব টাকাই খেয়ে ফেলে। আর মা, এখন ব্যবসায়ী কিভাবে প্রফিট করবে কিছুই তো বুঝতে পারছি না। বাজারের যে অবস্থা, তাই আমরা দুই ভাই খুবই চিন্তায় পড়েছি। আজকে যে বাজারে গিয়ে মাল কিনবো সেই টাকাও তো আমাদের কাছে নেই। দুই ভাই এমন কথা বললে লতা দেবীর খুবই খারাপ লাগে। তোমরা কি বলছোটা কি? আমি আমাদের বাড়ির জন্য দুটো বড় বড় এসি অ্যাডভান্স পেমেন্ট করে বুক করে চলে এসেছি, আর আজকে সব টাকা দিয়ে দুটো এসি নিয়ে আসতে হবে, আর তোমরা বলছো ব্যবসাতে প্রফিট হচ্ছে না। এবার আমি দোকানে কিভাবে টাকা দেব? সানিয়ার কথা শুনে তার পরিবার খুবই রেগে যায়, কিন্তু এমন সময় বাড়ির ছোট বউ দুই ভাইকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে। তোমরা দুজনে একদম চিন্তা করো না, আমি ব্যাংকে এতদিন ধরে যা টাকা জমিয়েছি তাতে আমার 2 লক্ষ টাকা হয়ে গেছে, আর এসব টাকা হলো তোমাদের দেওয়া টাকা। বিকাশ, তুমি আমাকে যা টাকা দিতে আর শাশুড়ি মা আমাকে হাত খরচার জন্য যা টাকা দিত, আমি সবকিছুই ব্যাংকে জমিয়ে এসেছি। কোনোদিনও কোনো অপ্রয়োজনীয় কাজে টাকা খরচা করিনি, তাই আজকে আমি তোমাদেরকে টাকা দিতে পারছি। তোমরা গিয়ে ব্যবসার জন্য জিনিসপত্র কিনে নিয়ে এসো। সোনার কথা শুনে বিশু এবং বিকাশ দুজনেই খুবই খুশি হয়, আর তখনই সোনা তার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ডেবিট কার্ড বিকাশকে দিয়ে দেয়। আমার পক্ষে যতদিন সম্ভব হবে আমি জমানো টাকা দিয়ে আমাদের সংসার চালাবো, তাই সংসারের দিকে তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের যখন আবার ব্যবসাতে উন্নতি হবে তখন তোমরা সংসারে টাকা দিও। ছোট বৌমা, সত্যি তুমি আমাদের বাড়ির বউ হয়ে এসেছো বলে আমরা ধন্য হয়ে গেছি। কেউ যে হাত খরচার টাকা জমিয়ে সংসারে এভাবে সাহায্য করতে পারে তা আমি প্রথমবার দেখছি। তুমি একেবারে আমার বাড়ির লক্ষ্মী বৌমা। আর এই যে বড় বৌমা, তোমার ছোট যাকে দেখে কিছু শিখতে পারো তো? তোমাকেও কিন্তু সমান পরিমাণে হাত খরচা দেওয়া হয়েছে, বরং তার চেয়ে অনেক বেশি বেশি টাকা তুমি পেয়েছো, কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও জমিয়ে রাখতে পারলে না। এত হাত লম্বা হওয়া ভালো নয়। এমন কথা শুনে সানিয়া ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, কারণ সত্যি সে সব টাকা নিজের পেটে ভরে ফেলেছে, তাই নিজের বরকে উপকার করার মতো তার সামর্থ্য নেই। অন্যদিকে সোনার দেওয়া টাকা নিয়ে দুই ভাই আবার ব্যবসা শুরু করে দেয়, আর সেই টাকা দিয়ে বেশ কিছুদিন সংসার চলে যায়। দেখতে দেখতে দুই ভাই যখন আবার ব্যবসাতে উন্নতির মুখ দেখতে পায়, তখন বিকাশ সোনাকে তার সমস্ত টাকা ফেরত দেয়, আর সোনা আবার সেই টাকাগুলো জমাতে শুরু করে দেয়। কিন্তু এখন বাড়ির বড় বৌমা সানিয়াও বাজি খরচা বাদ দিয়ে তার ছোট জায়ের মতো টাকা জমাতে শুরু করে দেয়। এভাবেই তারা হাসি খুশি সবাই মিলে বসবাস করতে থাকে। রমা তার স্বামী কমল, শাশুড়িমা রত্নাদেবী এবং ননদ রমলার সঙ্গে বাস করে। কমল রেলের বগি তৈরির কারখানায় কাজ করে, ফলে তাদের স্বাচ্ছন্দ্যে সংসার চলে যায়। কিন্তু কমল রমাকে পছন্দ করে বিয়ে করার ফলে রত্নাদেবী কিছুতেই তার বৌমাকে পছন্দ করে না। এমনকি তার ননদও সবসময় রমাকে কথায় কথায় অপমান করে। কি গো বৌমা, তোমার তো দেখছি ডাল আর ভাত রান্না করতে করতে সারা সকাল পেরিয়ে যাবে। আমার ছেলেটা তো খেয়ে কাজে যাবে নাকি? তাড়াতাড়ি ওকে খেতে দাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে রমা তার স্বামীকে খেতে দিয়ে দেয়। কমল খেয়ে দিয়ে কারখানায় চলে যায়। প্রায় সারা বেলা পেরিয়ে যাওয়ার পরও কমলের কোনো খবর আসে না। তার পরিবারের লোকজন ভীষণ চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর কারখানা থেকে ফোন আসলে জানা যায় যে কমল কারখানায় এক বিরাট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তার মৃতদেহের এমন অবস্থা হয়েছে যে তার পরিবার পরিজনকে না জানিয়েই তা মাটি চাপা দেওয়া হয়েছে। এই কথা শুনে রমা, রত্নাদেবী ও রমলা কান্নায় ভেঙে পড়ে। ডাইনি মেয়ে, আমার ছেলেকে বিয়ে করে ও জীবনটাই খেয়ে শেষ করে দিলি। এখন বিধবা হয়ে আমাদের ঘরে বসে থাক। হায় হায় রে, এ আমার সাথে কি হয়ে গেল? আমার একটাই ছেলে ছিল। না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা হতে পারে না আবার কি? আমার দাদাকে শেষ দেখাও দেখতে পেলাম না। তুমি আমাদের বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই আমাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। তোমাকে উপরওয়ালা কিছুতেই ক্ষমা করবে না। রমা কমলের বউ থেকে কমলের বিধবায় পরিণত হয়। তাকে সবসময় তার শাশুড়ি মা নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে। রত্নাদেবী ও রমলা মিলে সবসময় রমার উপর অত্যাচার করে। সে বিধবা হওয়ার জন্য রত্নাদেবী রমাকে মাছ মাংস তো দূরের কথা, তাকে মাছ মাংস স্পর্শ পর্যন্ত করতে দেয় না। তার সাথে সবসময় চাকর বাকরের মতো ব্যবহার করে। এইভাবেই প্রায় কিছুদিন কাটে। রমলার সঙ্গে অজয়ের বিয়ের সম্বন্ধ ঠিক হয়। শোনো বৌমা, অনেক কষ্টে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়েছে। তুমি বিধবা হয়ে তোমার অশুভ ছায়া
আমার মেয়ের উপর কিছুতেই ফেলবে না। তোমাকে যেন আমি আমার মেয়ের ত্রিসীমানায় দেখতে না পাই, না হলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মা, আপনি যখন বলছেন আমি আমার ননদের বিয়েতে কিছুতেই যাব না, কিন্তু বিশ্বাস করুন আমি ওর কখনোই খারাপ চাই না। রত্নাদেবী তার বিধবা বৌমার কোনো কথাই শুনতে চায় না। এইভাবেই প্রায় কিছুদিন কেটে যায়। রমলার সঙ্গে অজয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সে তার বরের সঙ্গে খুবই সুখে শান্তিতে সংসার করে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অজয় এক দুর্ঘটনায় নিজের প্রাণ হারিয়ে ফেলে। রমলার শাশুড়ি মা তার ছেলে হারানোর শোকে রমলাকে নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী করে। সে রমলাকে ডাইনি বলে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রমলা কাঁদতে কাঁদতে নিজের মায়ের কাছে চলে আসে। মা, তুমি বিশ্বাস করো, অজয়ের মৃত্যুর জন্য আমি কোনোভাবে দায়ী নই। আমার শাশুড়ি মা আমাকে বলেছে যে আমি নাকি কালো জাদু করে অজয়কে মেরে ফেলেছি, আমি নাকি ডাইনি। কিচ্ছু হবে না রে মা, তুই কাঁদিস না। তোর মতো ভালো মেয়েকে বউ হিসেবে পেয়ে ওরা ধন্য হয়ে গিয়েছিল। তুই চিন্তা করিস না, আজ থেকে তুই আমাদের কাছেই থাকবি। আমার মনে হচ্ছে বৌদি আমার বিয়ের সময় ইচ্ছা করে মনে মনে অভিশাপ দিয়েছিল যাতে ওর মতো আমার বড় বিয়ের পর মারা যায়। আর মা দেখো, তাই হলো। হ্যাঁ, ঠিক বলেছিস। এই বিধবা বউকে বাড়িতে রাখাই উচিত হয়নি আমার। ওকে বাড়ি থেকে বার করে দিলে ভালোই হতো। যখন থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে তারপর থেকে একটার পর একটা খারাপ খবর এসেই চলেছে। প্রথমে আমার ছেলেকে খেয়ে ফেললো, এখন তোকেও বিধবা হতে হলো। মা, আপনি এসব কথা কেন বলছেন? আপনার মেয়েও তো বিধবা। ওকে যখন আপনি কোনো বাজে কথা বলছেন না, তাহলে আমি কি দোষ করলাম বলুন? রত্নাদেবী এবং তার বিধবা মেয়ে দুজনে মিলে রমার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে। একদিন, মা, আমার মাছ মাংস ছাড়া একদমই খাওয়া হয় না। তুমি তো জানো আমি যখন থেকে এসেছি বৌদি আমাকে শুধু ঢেঁড়সের ঝোল আর ভাত খাওয়াচ্ছে। আমি এসব ঝোল ভাত খেতে পারবো না মা। না না, তোকে এসব খেতে হবে না। আমি নিজের হাতে তোর জন্য চিকেন আর মটন রান্না করে দেব। তুই মনের শান্তিতে খাবি কেমন? না হলে তোর চেহারা খারাপ হয়ে যাবে, আর আমি ভাবছি তোকে আবার বিয়ে দেব। নিজের শাশুড়ি মায়ের এমন কথা শুনে রমার ভীষণ খারাপ লাগে। সে তার শাশুড়ি মা এবং বিধবা ননদকে বলে, রমলা মাছ মাংস খেলে কোনো সমস্যা নেই, আর আমি মাছ মাংস খেলে আপনার বাড়ির ক্ষতি হয়ে যাবে। মা, এত পাপ করবেন না, উপরওয়ালা সহ্য করবে না। চুপ করো, শুধু বড় বড় কথা। আমার বাড়ির পেনশনের টাকাতে খাচ্ছ, এই তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। বিধবা বউ হয়ে আবার মাছ মাংস খাওয়ার শখ হয়েছে? ছি, যত সব নোংরামি। এই বলে রত্নাদেবী নিজের মেয়েকে ভালো করে মাছ মাংস ডিমের কষা রান্না করে খাওয়ায়। এভাবেই সে সবসময় নিজের বিধবা বৌমা এবং বিধবা মেয়ের মধ্যে পার্থক্য করে। একদিন রত্নাদেবীর প্রতিবেশী সোমাদেবী তাদের বাড়িতে আসে। রত্না, তোমার কথা ভাবলেই ভীষণ খারাপ লাগে। তোমার ছেলেটা অকালে চলে গেল, বউ বিধবা হলো, আর তারপর তোমার জামাইটাও মারা গেল। ইস, কি খারাপ লাগে গো। তোমার মেয়ে কত সুন্দরী, এই সুন্দরী মেয়েটা অল্প বয়সে বিধবা হয়ে গেল। আর কি করা যাবে, আমার মেয়ের তো আর রূপের অভাব নেই। ও তো আমার বৌমার মতো প্যাঁচা নয় যে ওর কপালে আর ছেলে জুটবে না। আর আজকালকার দিনে এটা তো কোনো ব্যাপার নয়, তাই আমি আমার মেয়ের আবার ভালো ঘরে বিয়ে দেব। এই কথা শুনে সোমাদেবী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আমার শাশুড়ি মা বলতো বিধবাদের নাকি মাথার চুল বড় করতে নেই, সংসারের ক্ষতি হয়। তাই তুমি তোমার মেয়ে আর বৌমার চুলগুলো ছোট করে কেটে দিও। কি বলছো কি তুমি? আমার মেয়ের চুল আমি কিছুতেই ছোট করে কাটাবো না, ওর রূপ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রমার চুল ছোট করে কাটাতে হবে, তাহলে মনে হয় আমাদের সাথে আর কিছু হবে না। সোমাদেবী এই কথা শুনে কোনো উত্তর না দিয়েই চলে যায়। রত্নাদেবী ও রমলা দুজনে মিলে রমার চুল কাটার জন্য তাকে জোর করতে থাকে, কিন্তু রমা তার শখের চুল কিছুতেই ছোট করতে চায় না। আমাকে ছেড়ে দাও তোমরা, আমি কিছুতেই চুল কাটবো না। কমল আমার বড় চুল খুব পছন্দ করত, কিন্তু ও এখন নেই। আমি ওর কথা ভেবে আমার সুন্দর চুল কিছুতেই কাটবো না। সুন্দর না ছাই, তোমাকে চুল কাটতেই হবে, না হলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেব। তখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। এই বলে রত্নাদেবী এবং তার বিধবা মেয়ে দুজনে
রমা চুল কাটতে শুরু করে। তারা ইচ্ছা করে তাদের বিধবা বউয়ের সমস্ত চুল কেটে তাকে টাক মাথা করে দেয়। রমা ভীষণ পরিমাণে কান্নাকাটি করে, কিন্তু তার কষ্ট কেউ বুঝতে চায় না। সে লজ্জায় রাস্তায় বেরোতে পারে না, কিন্তু তার শাশুড়ি মা এবং ননদ তাকে ইচ্ছা করে কোনো না কোনো কাজ দিয়ে রাস্তায় পাঠায়। সবাই রত্নার এমন রূপ দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করে। এভাবেই প্রায় কিছুদিন কাটে। রমলা মাঝে মাঝে কাজের নাম করে বাইরে বেরিয়ে যায়, আর মাসের শেষে অনেক টাকা ইনকাম করে নিয়ে এসে তার মায়ের হাতে ধরিয়ে দেয়। দেখেছো বৌমা, আমার মেয়ের কত প্রতিভা। ও বিধবা হলে কি হবে, আমার কাঁধে কখনো চেপে বসেনি, নিজে কত টাকা ইনকাম করে নিয়ে এসে আমাকে দিচ্ছে। মা, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি সেলাই করার কাজ করতে চাই, কিন্তু আপনি তো আমাকে কোনো কাজ করার অনুমতি দেননি। তুমি কাজ করলে আমাদের খেয়াল কে রাখবে শুনি? যাও, আমার আর আমার মেয়ের জন্য জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসো। এই বলে রত্নাদেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী তার বিধবা বৌমাকে নিয়ে বাজার করতে চায়। বৌমা, তুমি এইসব বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে যাও, আমি একটা বান্ধবীর বাড়িতে যাব। আমার বান্ধবীর বৌমার বাচ্চা হবে, সেই আনন্দে আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আমি আজকে একটু দেরি করে বাড়িতে ফিরবো। আমার মেয়ে একা থাকতে ভয় পায়, তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে মা, আপনি যান। এই বলে রমা ভারী ব্যাগ বয়ে নিয়ে বাড়ি চলে আসে। সে বাড়িতে এসে দেখে রমলার ঘরের আলো জ্বলছে এবং সেই সঙ্গে তার ঘর থেকে এক পুরুষ মানুষের গলা ভেসে আসছে। জানো তমাল, আমার এই ঘরে রাত্রিবেলা ঘুমানোর সময় খুব গরম লাগে। তুমি বলেছিলে আমাকে এসি কিনে দেবে, কিন্তু এখনো আমাকে এসি কিনে দিলে না। আর একটু ধৈর্য ধরো ডার্লিং, তোমারই তো বললাম যে চলো দীঘা ঘুরে আসি, তুমি আমার সাথে তো দীঘা গেলে না, আর আমিও তাই এসি কিনে দিলাম না। ঠিক সেই সময় রমা তার বিধবা ননদের ঘরে ঢুকে পড়ে। ছি রমলা, ছি, একজন বিধবা হয়ে তোমার এই নোংরামি করতে লজ্জা করলো না? পাড়ার লোক জানতে পারলে আমাদের মুখে থুতু দেবে। ইস, কি নোংরা তুমি, একটা পরপুরুষকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছো। রমলা তার বৌদিকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তমাল রমার দিকে কুনজরে তাকানো শুরু করে। রমলা, তুমি বলেছিলে না যে তোমার এসি দরকার? আমি তোমায় এসি, ফ্রিজ, ফ্ল্যাট, গাড়ি সব দেবো, তুমি শুধু তোমার এই বিধবা বৌদিকে আমায় দিয়ে দাও। উফ, কি সুন্দর দেখতে। উফ তমাল, আমি রাজি, আমি একদম রাজি আছি। আমার এই বিধবা বৌদি শুধু তোমার। তুমি আমাকে টাকা, বাড়ি, এসি, গাড়ি দিলেই আমি খুব খুশি হব। এমনিও এই বিধবা বৌদির আমাদের কোনো প্রয়োজন নেই, তুমি এর সঙ্গে যা ইচ্ছা করতে পারো। এই বলে রমলা ইচ্ছা করে ঘর থেকে বেরিয়ে যায়। সে জোর করে তার বিধবা বৌদিকে তমালের ঘরের মধ্যে আটকে দেয়। তমাল রমার সঙ্গে বাজে আচরণ করা শুরু করে। রমা নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে চিৎকার করে, কিন্তু বাইরে পর্যন্ত তার আওয়াজ পৌঁছায় না। ঠিক সেই সময় রত্নাদেবী বাড়িতে চলে আসে। সে তার বৌমার এমন চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে ঘরের সামনে ছুটে আসে। রমলা সঙ্গে সঙ্গে তার বিধবা বৌদিকে ফাঁসিয়ে দিয়ে বলে, মা দেখো দেখো, বৌদি কি নোংরামি শুরু করেছে। তুমি বাড়িতে নেই সেই সুযোগে একটা অন্য ছেলের সঙ্গে, ছি, আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি নোংরা, বাবারে বাবা। রত্নাদেবী দরজায় ধাক্কা দিলে তমাল দরজা খুলে দেয়। সে তার বৌমার শাড়ি ছেঁড়া অবস্থায় দেখে খুবই লজ্জায় পড়ে যায়। রত্নাদেবী রাগের মাথায় তার বৌমাকে ভীষণ পরিমাণে মারধর করা শুরু করে। অসভ্য মেয়ে, আমার ছেলের বিধবা হয়ে তুই আমার বাড়িতেই ছি, তোকে আজকে আমি মেরেই ফেলবো। তাদের বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার লোকজন সেখানে জড়ো হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে নিয়ে আসে। পুলিশের কথা শুনে তমাল ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাড়ার লোকেরা তাকে পালাতে দেয় না। রমলাও ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। পুলিশ আসলে রমা সব ঘটনা তাদেরকে জানায়। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না। আমি যে বিধবা তাতে তো আমার কোনো দোষ নেই, কিন্তু আমার শাশুড়ি আর আমার বিধবা ননদ আমার উপর অমানসিকভাবে অত্যাচার করে। আর আজকে যেটা হয়েছে আমি কি বলবো আপনাদের। ওনার কাছে ওনার বিধবা মেয়ে খুব ভালো, আর যত খারাপ শুধুই আমি। পুলিশ তমালকে চেপে ধরায় সে সমস্ত সত্যি কথা বলে দেয়। রত্নাদেবী এবং রমলা লজ্জায় মাথা নত করে। পুলিশ রমাকে তাদের হাত থেকে উদ্ধার করে
এবং বধূ নির্যাতনের অপরাধে রত্নাদেবী এবং রমলাকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু রমা তাদেরকে জেলে পাঠায় না। পুলিশ তমালকে জেলে ধরে নিয়ে চলে যায়। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমার মেয়ে যে বিধবা হয়ে এমন নোংরা কাজ করবে আমি ভাবতেও পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। রমলা তার বিধবা বৌদির কাছে ক্ষমা চায়। রমা তাদেরকে ক্ষমা করে দেয়। এইভাবে রত্নাদেবী তার বিধবা বউ এবং বিধবা মেয়েকে ভালো ছেলে দেখে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রমা আর দ্বিতীয় বিয়ে করতে চায় না। সে তার ননদের আবার ভালো পরিবারে বিয়ে দেয়। এইভাবেই রমা তার শাশুড়ি মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।